আশা করি ঠাকুর মা স্বামীজির কৃপায় তোমরা ভালোই আছো। চতুর্থ শ্রেণীতে তোমরা উত্তীর্ণ হয়ে গেছো। এবার আজকে যেটা আলোচনা করব ইতিহাসের। চতুর্থ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়টি আছে প্রাচীন যুগের কাহিনী। তা বইয়েতে যেটুকু আছে তোমরা তো অবশ্যই পড়বে, তার সঙ্গে সম্পর্ক রেখে আমি কিছু বাড়তি তথ্য যেগুলো আলোচনা করব সেগুলো তোমরা খাতা নিয়ে একটু নোট করে নেবে এবং পরবর্তীকালে সম্ভব হলে কেন অবশ্যই আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে মানে হোম টাস্কটাকে আমরা প্রশ্নের আকারে বিভিন্নভাবে গ্রুপে হোক বা আমাদের ওয়েবসাইটে হোক দিয়ে দেব। সেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে। তাহলে আজকে এই প্রাচীন যুগের কাহিনী আরম্ভ করতে গেলে যেটা প্রথমেই এসে পড়ে যে মানুষের প্রাচীনকালে কীরকম অবস্থায় মানুষ জীবনযাপন করত বা বসবাস করত। যতদূর জানা যায় প্রায় ২৬ লক্ষ বছর আগে মানুষের চেহারার যদি আন্দাজ করতে যাও তোমরা, এখনকার মানুষের মতন নয়। এখন তোমরা ওই চিড়িয়াখানায় গিয়ে যেরকম শিম্পাঞ্জিদের দেখেছো ওই রকম 4 পায়ে মানুষ চলাফেরা করত। কিন্তু তখন থেকে এদের একটা টেন্ডেন্সি বা প্রবণতা ছিল কি না, 2 পায়ে ভর দিয়ে চলাফেরা করার। এই দ্বিপদ বিশিষ্ট মানে 2 পায়ে চলার ফেরা করার করতে মানুষের সময় লেগেছে লক্ষ লক্ষ বছর ধরে। তার ফলে তাদের মস্তিষ্কেরও অনেকটা বিকাশ ঘটেছে এবং স্বভাবতই জীবকুলের শ্রেষ্ঠ জীব মানুষ সেটা প্রমাণিত হয়েছে। তো সেই সময় দেখা যায় যে প্রায় ৯৯% মানুষ বনে জঙ্গলে হিংস্র পশুদের সঙ্গে বন্য জীবনযাপন করত। তাদের কোনো পোশাকও ছিল না, আর ছিল না কোনো ঘর বাড়ি। তারা বনের হিংস্র জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকত। তারা গাছের পাতা বা মৃত পশুর ছাল চামড়াকে পোশাক হিসাবে ব্যবহার করত। প্রথম তারা কথাবার্তাও বলতে পারত না, কেবল ইশারা ইঙ্গিত মুখের কিছু আওয়াজ করত। বন্য হিংস্র জীবজন্তুর ভয়ে তারা সব সময় একটা আতঙ্কিত হয়ে থাকত। একদিকে বন্য জন্তুদের আক্রমণ আর অন্যদিকে প্রাকৃতিক শক্তি মানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বজ্রপাত এইসব শক্তির মোকাবিলা করতে করতে এই আদিম মানুষের জীবনগুলো তখন হয়ে উঠেছিল অত্যন্ত কষ্টসাধ্য বা কষ্টকর। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সময় মানুষ উপায় বের করার চেষ্টাও অনেক করতে লাগলো, ভাবতে লাগলো। ক্রমশ তাদের বুদ্ধিটা উন্নতি হতে লাগলো বুদ্ধির, এবং সেই থেকে তারা আস্তে 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 যত বছর পেরিয়েছে তত উন্নত হয়েছে মানুষ। আদিম মানুষেরা নিজেদের রক্ষার জন্য কি করতো বলতো, হাতিয়ার বানাতো ওই জীবজন্তুদের, বন্য জীবজন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রথমে হাতিয়ার বানিয়েছিল গাছের ডাল দিয়ে, গাছের বিভিন্ন ডালকে ভাঙতো দিয়ে পশুদের আক্রমণ করত। তারপর তারা দেখলো গাছের ডাল দিয়ে তো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পশুদের সঙ্গে মোকাবিলা করা যায়। সেই জন্য তারা কি করলো, পাথর, এবড়ো খেবড়ো বিভিন্ন পাথরগুলোকে নিয়ে এটা দূর থেকে ছোঁড়া যায়, ছুঁড়ে পশুদেরকে ঘায়েল করার চেষ্টা করতো, তাদের শিকার করত। এটা প্রায় ধরো আজ থেকে ১২,০০০ বছর আগে পর্যন্ত এই এবড়ো খেবড়ো পাথর তারা ব্যবহার করেছে। তারপর সেই পাথরকে মসৃণ করেছে, করে সেই সূচালো করেছে, সেই দিক দিয়েও আক্রমণ করেছে। হ্যাঁ, তো এই প্রথম যখন এবড়ো খেবড়ো পাথর দিয়ে যুদ্ধ শুরু করেছিল পশুদের
হিংস্র জীবজন্তুদের সঙ্গে মোকাবিলা করত, সেটাকে তোমরা পরবর্তীকালে আরও অন্য পাঠেতে পড়বে। সেটা পুরাতন প্রস্তর যুগ। আর যখন ঘষে মেজে বিভিন্ন আকার দিতে লাগলো পাথরগুলোকে, সেই সময়টাকে পরবর্তীকালে আমরা বলবো নতুন প্রস্তর যুগ। এগুলো একটা অধ্যায় আছে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, এরপর কি করলো মানুষ? তাদের সেই বুদ্ধি বলে এবড়ো খেবড়ো পাথরকে ঘষে ঘষে নানান আকৃতিতে উন্নত অস্ত্র শস্ত্রগুলো তৈরি করলো। এই অস্ত্রগুলোকে মজবুত করার জন্য তাতে হাতল লাগালো। ফলে অস্ত্রগুলো ধরতে যেমন সুবিধে হলো, তেমনি নিজেদের রক্ষাতে এবং জীবজন্তুর সঙ্গে লড়াই করতেও তাদের অনেক সুবিধা হলো। আদিম মানুষ গাছের ডালপালা ও পাথরের পাশাপাশি কি করত? মৃত পশুর হাড়কেও কিন্তু অস্ত্র হিসাবে পরে পরে ব্যবহার করেছে। এরপর আদিম মানুষেরা দেখলো একা একা যদি বন জঙ্গলে ঘুরে বেড়ায়, তাহলে পশুরা আক্রমণ করে সহজেই মানুষকে মেরে ফেলতো। হ্যাঁ, তার চেয়ে তারা একটা বুদ্ধি করলো কি, একসঙ্গে বা দলে দলে ঘুরে বেড়ানো শুরু করলো। তাতে অনেকজন থাকে একসঙ্গে, একটা পশুকে ঘায়েল করতে সুবিধা হয়, অনেক শক্তি পাওয়া যায়, অনেক মানুষের শক্তিকে কাজে লাগানো যায়। ফলে তারা একসঙ্গে দলে দলে থাকতে শুরু করলো। নিজেদের প্রয়োজনে নিজেদের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন আওয়াজ, মুখের বা ইঙ্গিত, হাতের ইশারা, পায়ের ইশারা, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতে লাগলো। সেই ভাবটাতেই পরে ওই আওয়াজ থেকেই একটা ভাষার রূপ এসেছে। এইভাবে মানুষের ইতিহাসে প্রাচীন যুগ থেকে ভাষার উৎপত্তি হয়। সময় যত গেছে মানুষ আরও উন্নতি করেছে। তারা দেখেছে যে কোনো কোনো জায়গায় পাথরে পাথরে ঘষে ঘষে মসৃণ করতে গিয়ে হঠাৎ আগুন জ্বলে গেল। তো এই পাথরে পাথরে ঘষে ঘষে তারা আগুন জ্বালতে শিখেছে। এই আগুন জ্বালার ফলে এর থেকে তারা কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসে মাংস খেতে শিখেছে। আর তখনকার দিনে ওই গভীর বন জঙ্গলে এমনি কি হতো, দাবানল সৃষ্টি হয়ে যেত। গাছে গাছে শুকনো গাছে ঘষা লেগে বিদ্যুতের আগুন এসে গোটা বনের ভেতরে হয়তো বেশ কিছুটা অংশে আগুন ধরে গেল। সেই আগুনে পুড়ে অনেক জন্তু জানোয়ার মারা যেত। সে তাদের মাংসগুলো খেয়ে ওরা দেখেছে, বাহ, বেশ সুস্বাদু আর হজমও হয় ভালো, পুষ্টিকর। তারপর যখন তারা আগুন আবিষ্কার করলো এবং আগুনকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে শিখলো, তখন তারা রান্না করার প্রথম ধাপে পৌঁছে গেল। তখন থেকে কিন্তু তারা আর কাঁচা মাংস খেত না। এই আগুন নিয়ন্ত্রণটা কিন্তু মানুষের জীবনে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন ঘটায়, যার ফলে মানুষ সহজে রান্না করার সুবিধে হওয়ার সঙ্গে সঙ্গে সে পেল খানিকটা উত্তাপ বা উষ্ণতা এবং একটা আগুনকে কাজে লাগিয়ে রক্ষা করার বস্তু। সেটা কি করে না, সূর্য অস্ত যাওয়ার পরেও সে জেগে থাকতে পারলো, দেখতে পেত ওই আগুন জ্বাললে আগুনের আলোতে, হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে পারলো। সেটা কিভাবে? মানুষ তখন বুঝলো যে গাছের নিচে বা খোলা আকাশে এর নিচে যদি বসবাস করা যায়, তাহলে হিংস্র পশুরা এসে সহজেই আক্রমণ করে ফেলে। তখন তারা বিভিন্ন পার্বত্য অঞ্চলে ঘুরতে ঘুরতে দেখলো পাহাড়ের ভিতর বেশ ছোটোখাটো অনেক গুহা আছে। সেই গুহার ভেতরে ঢুকে তারা রাত কাটাতে লাগলো। এই গুহাটাই হলো মানুষের প্রথম বাড়ি ধরে নিতে পারো। তো সেই গুহার মুখে তারা কি করত? আগুন জ্বালিয়ে রাখতো এবং একটা বড় সড়ো অন্য পাথরকে এনে ঢুকে এই গুহার মুখে চাপা দিয়ে রাখতো। তাহলে যদি বা পাথরটাকে হিংস্র জন্তু জানোয়ারেরা সরিয়ে গুহার ভেতর প্রবেশ করতে পারত, কিন্তু তারা লক্ষ্য করে দেখেছে যে আগুন দেখলে কিন্তু তারা ভয়ে পালিয়ে যায়। তাই তারা কি করত? ওই আগুনটাকে জ্বালিয়ে রেখে শুয়ে যেত, রাতে বিশ্রাম করত। তাহলে হিংস্র পশুরা দূর থেকে দেখে সেই পাথর সরাতেও আসতো না আগুনের ভয়ে। এইভাবে তাদের জীবনযাপন করতে লাগলো। এই গুহার ভেতরে বসবাস করতে করতে তারা পশু পাখির ছবি আঁকতে শুরু করলো
ওই যে তোমাদের এটা বইয়েতে নেই, তবে ওই স্পেন দেশের যে আলতামিরা গুহা, তাতে বিভিন্ন ঐতিহাসিক বা খনন কার্য করে দেখা গেছে প্রায় 14,000 থেকে 16,000 বছর আগেকার আঁকা একটা বাইসনের ছবি পাওয়া গেছে, এবং সেটা বেশ পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, তারপরে তারা ওই পশু পাখিদের সঙ্গে বাস করতে করতে তাদের ছালটাল গাছের এই পশুর চামড়া টামড়া দিয়ে পোশাক বানিয়েছে, তাও তোমরা শুনলে। তারপর তারা কি করলো না, মানুষ খাদ্যের জন্য চারদিকে এইভাবে ঘুরে বেড়াতো। বেড়াতে বেড়াতে একটা জায়গায় এসে দেখলো বা নদী বা হ্রদ থেকে তারা মাছ ধরেও খেত, মাছটাকে আবার ঝলসে খেতেও শুরু করলো। এইভাবে ঘুরতে 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 এক এক জায়গায় এসে দেখছে যে ঘাস জাতীয় একরকম ফসল বা শস্যের দানা দেখা যাচ্ছে। সেগুলো আবার পরবর্তী কয়েক মাস পরে দেখা যাচ্ছে সেগুলো থেকে বীজ পেকে পড়ে আবার নতুন চারা গাছের জন্ম হচ্ছে। সেইটা দেখে তারা কি করলো না, ওই নদী উপত্যকার এলাকাগুলোতে সেই বীজগুলোকে সংগ্রহ করতে লাগলো, সেগুলো থেকে খাদ্য খাবার তৈরি করলো, বিভিন্ন রকম করে খেতে লাগলো। পরবর্তীকালে কিছু ছড়িয়ে দিয়ে দেখলো বাহ, এগুলো থেকে আবার নতুন শস্য বা দানা জাতীয় ফসলের জন্ম হচ্ছে, নতুন গাছ জন্মাচ্ছে, আবার বেশি পরিমাণে হচ্ছে। এইভাবে তারা নদী উপত্যকাটাতে চাষবাসের প্রথম ধাপটাকে শুরু করলো। এই চাষবাসের কাজে কিন্তু প্রথম আগিয়ে এসেছিল কারা জানো? মেয়েরা। কেন না, পুরুষেরা সারাদিন কি করত না, ওই হিংস্র পশুদের শিকার করতে যেত, মাংস জোগাড় করতো খাবারের জন্যে, আর এরা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকতো। আর বাড়িতে থাকতে থাকতেই এদের বিভিন্ন ওই বুদ্ধির বিকাশ হতে হতে ওই ফসলগুলোকে দেখলো, দেখে মেয়েরাই কিন্তু প্রথম চাষাবাদ শুরু করলো। তারপর ওই শিকারে গিয়ে তারা বিভিন্ন নিরীহ প্রাণী কতকগুলোকে তারা ধরে আনলো, যারা খুব একটা হিংস্র নয়, মানুষকে বেশি আক্রমণ করে না। দিয়ে তাদের বাচ্চাগুলোকে বাড়িতে রাখতে রাখতে দেখলো বাহ, তারা তো বেশ পোষ মেনে যায়। এই পোষ মানার ফলে কি সুবিধা হলো মানুষের না, সেই পশুগুলোকে যখন দরকার পড়তো তারা মেরে তাদের মাংস খেত। তাদের বাচ্চারা দুধ খায় দেখে সেই দুধ খাওয়া শিখলো। আবার তাদেরকে পোষ মানিয়ে বিভিন্ন ওই যে কৃষিকাজেতে তারা কাজে লাগালো। এরপরে তারা গোল জিনিসে গাছের গুঁড়ি গড়িয়ে যায় দেখে চাকা আবিষ্কার করলো। সেই চাকা আবিষ্কার করে তার সঙ্গে প্রথম প্রথম নিজেরা টানতো, তারপর পশুকে সেই চাকার গাড়ির সঙ্গে ফিট করে দিয়ে তাদেরকে টানাতো। এইভাবে তাদের জীবনযাপনগুলো চলতো। চলতে চলতে বিভিন্ন জায়গার ওই পাথর সংগ্রহ করতে গিয়ে তারা এক একটা ধাতুর সন্ধান পেল, সবুজ রঙের পাথর। সেটা কি জানো তো? তামা। সেই তামাটাকে আবিষ্কার করে দেখছে যে সেটাকে ভাঙা যায় না, সেটাকে যত আঘাত করছে সেটা একটু নরম হয়ে চারদিকে বেড়ে যাচ্ছে। তো সেটা থেকে তারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে দেখলো বেশ মজবুত। হ্যাঁ, দিয়ে তারা বিভিন্ন ধাতুর ব্যবহার শিখে গেল। তারপর থেকে আবার দেখলো যে এটা খুব নরম ধাতু, এটার সঙ্গে একটা টিন জাতীয় ধাতুর সন্ধান পেল, সেটা মিক্সচার করে দিল, দিয়ে ব্রোঞ্জ তৈরি করলো। সেটা পরে আবার শক্ত ধাতুতে পরিণত হলো, একটা মিক্সড ধাতু, যেটার সন্ধান তোমরা পরবর্তীকালে সিন্ধু সভ্যতা পড়তে গিয়ে পাবে। হ্যাঁ, এই সুমের দেশে এই যে সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো সবই কিন্তু এই যুগের উদাহরণ আর কি। এবারে তারপরে তারা খাদ্য যেগুলো পেল সেইগুলোকে আবার সংরক্ষণ করতে হবে। তাই তারা ওই যে চাকা আবিষ্কারের ফলে সেই চাকা ঘুরিয়ে কুমোরের বিভিন্ন মাটির পাত্র তৈরি করলো, সেই পাত্রের মধ্যে নিজেদের প্রয়োজনীয় শস্য খাদ্যগুলোকে রাখতো, এবং পরবর্তীকালে সেই খাবার জন্য, ধরো একটা ফসল তো সারা বছর হয় না, যখন হলো যতটুকু দরকার খেলো, বাকিটা ওই মাটির পাত্রের মধ্যে চাকা ঘুরিয়ে পাত্র তৈরি করতো, সেই পাত্রের মধ্যে রেখে সংরক্ষণ করত।
হ্যাঁ, এইভাবে করতে করতে দেখা গেল ওই ধাতু এবং মাটির জিনিস তৈরি করার ফলে সব জায়গার লোক তো করতে পারতো না, কিন্তু সব জায়গার লোকের জিনিসগুলো ব্যবহারের প্রয়োজন হয়ে পড়লো। এই প্রয়োজনের ভিত্তি থেকেই একটা বিনিময় প্রথার সৃষ্টি হলো। হয়তো দেখা গেল যে জায়গার লোক ওই ধাতুর জিনিসপত্র বা মাটির বাসনপত্র তৈরি করছে, তাদের হয়তো একটু পশুর মাংসের দরকার, কি ফসলের দরকার, শস্যের দরকার, তখন তারা সেগুলো নিত। হুম। আর বিনিময়ে তাদেরকে দুটো গরু, ছাগল, এরকম পশু দিত। এইভাবে একটা বিনিময় হতো। তারপরে ধাতু আবিষ্কারের ফলে বিভিন্ন জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, দৈনন্দিন ব্যবহারের জিনিস সব তৈরি হতে লাগলো। তখন থেকে একটা ব্যবসার জগতের শুরু হলো, কারিগর তৈরি হলো। এই কারিগরেরা তাদের নিজেদের উৎপন্ন দ্রব্যগুলোকে বিভিন্ন জায়গাতে বিনিময় প্রথা, এবং বিনিময় প্রথার পরে মুদ্রা এলো, কড়ি এলো, এসব দিয়ে কেনা বেচা দিয়ে শুরু হলো। এবং এই শুরু হওয়ার ফলেতেই ধনী আর গরিবের সৃষ্টি হলো। সভ্যতার সঙ্গে সঙ্গে সমাজেও তখন তৈরি হলো কি নানা ধরনের আইন কানুন, নিয়ম, বিভিন্ন গোষ্ঠী, এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর লেনদেন। হ্যাঁ, এই গোষ্ঠীর আবার একজন নেতা বা প্রধান হতো, তাকে বলা হতো গোষ্ঠী প্রধান। এইভাবে এই গোষ্ঠী চালাতে গেলে যে বিভিন্ন নিয়ম কানুন তৈরি হয়, তার জন্য হলো সমাজ, বিভিন্ন আইন কানুন, সৈন্যদল, রাজা। এইভাবেই কিন্তু একটা সমাজ গড়ে উঠেছিল। তারপর আস্তে 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 এইভাবেই গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো পরে অনেক যুগ পরে এসেছে। এই গেল প্রাচীন যুগের মানুষের একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত। এবার এইটা থেকে আমি তোমাদেরকে আবার কিছু প্রশ্ন, কিছু ছোট প্রশ্ন তোমাদের দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সবই দেব। এরপরও যদি কোনো অসুবিধে হয় তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এই গেল আজকের প্রথম অধ্যায়ের আলোচনা। পরবর্তীকালে তোমাদের আমি লৌহ যুগ সম্পর্কে একটু আলোচনা করে দেব।